পৃথিবীতে কেউ কি কোনো সে ছবি আটকে রাখে নাকি? এটা হয় নাকি? ফিল্ম আসলে ফর থিয়েটার। ওই পরিমাণ হলই নেই যে আপনি 10 লাখ লোককে দেখাতে পারবেন। তা আপনি অসভ্য বর্বর মানুষ তৈরি করা আসলে আগে প্রথমে বন্ধ করতে হবে। এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের গভর্নমেন্ট গুলো সিনেমা নিয়ে আসলে বিশেষ মাথা ঘামায় না। দেখেন, পৃথিবীর কোনো জাতি বা কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান বা যে এরা কিন্তু ট্যালেন্ট ক্রিয়েট করতে পারবে না। ছবি যদি ভালো হয়, মানুষের কাছে ভালো লাগে, তাহলে সেটা যেই ধারারই হোক সেটা লোকে দেখবে। আমন্ত্রণ জানাচ্ছি সিনেমা নামার বিশেষ এক পর্বে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন দুজন গুণী মানুষ। একজন হইচইয়ের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান, আরেকজন চলচ্চিত্রের নির্মাতা ও প্রযোজক তানিম নূর। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনারা? ভালো আছি। আমি যদি একটু সাকিব ভাইকে আগে জিজ্ঞেস করি, সাকিব ভাই, ঈদের প্রস্তুতি কেমন আপনার? ভালো ভালো চলছে আমাদের। তো গত ঈদটাও আমাদের খুব ভালো গেল, যেহেতু আমরা ফার্স্ট টাইম মুভির সাথে আসলে ইনভলভ হলাম ওর সাথে। তো আমরা এবার ওই মুভিটাই আবার ঈদে ওটিটিতে রিলিজ হচ্ছে। সো একটা এক্সাইটমেন্ট তো আছে, যেহেতু দেখলাম থিয়েটারে খুব ভালো করেছে, তো আশা করছি মানুষের ওটিটিতে মানুষ দেখবে। না, আমরাও অনেকে অপেক্ষা ছিলাম, কারণ এইটা আমি প্রশ্নতে আসতাম আপনার কাছে। সেটা হলো যে আমরা তো অনেকে কিন্তু আসলে সিনেমাটা দেখতে পাইনি হলে, কারণ অনেকে ওই সময় টিকিট পাইনি। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমরা আবার তানিম ভাইয়ের কাছে যাব। তো এই যে ওটিটিতে আসছে, তো এটাতে আমরা খুশি, অবশ্যই অনেকেই নিশ্চয়ই এবার দেখতে পাবে ওটিটিতে। আর আমি আরো একটু জানতে চাচ্ছিলাম যে ওটিটিতে আপনাদের আর কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের সামনের মাসেই আমাদের অরিজিনাল একটা সিরিজ, যেটা আমরা করেছি, অনিম, সালে সোবান অনিম বানিয়েছে, শাওকি এটার প্রডিউসার হিসেবে আছে, প্লাস রাইটারও। হেডলাইন নামে একটা সিরিজ আছে, যেটা আমাদের জুন মাসে এটা রিলিজ হচ্ছে। আর এরপরে আরো অনেকগুলো কাজ আসলে আমাদের পাইপলাইনে আছে, যেগুলো ডেটটা এখনো আমরা মানে ডিসাইড করতে পারিনি, বাট একটা সময় আমরা ওটা ক্লোজ করে দিব। বাট এই মুহূর্তে বনলতা এক্সপ্রেসের পরে আমাদের হেডলাইন অরিজিনাল সিরিজ যেটা হয়েছে সেটা আসছে জুন মাসে। দারুণ, আমরা আশায় থাকলাম যে হচ্ছে আরো কি কি চমক দেখায়। তানিম নূর, বলেন এবারে এই বনলতা এক্সপ্রেস কি কি রেকর্ড ভাঙলো? বনলতা এক্সপ্রেসের আসলে রেকর্ড ভাঙাটা আসলে আমার কাছে মনে হয় যে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় এখানে আমাদের দর্শকরা যে ছবিটি দেখেছেন, এত মানুষ দেখেছেন, যদিও আমাদের এখানে সিনেমা হলের সংকটের কারণে অনেকেই দেখতে পাননি, কিন্তু তারপরেও এত মানুষ দেখেছেন, ছবিটি দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাদের ভালো লাগা প্রকাশ করেছেন। আমার মনে হয় যে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তো রেকর্ড ভাঙা করা তো থাকবেই, সেটা এখানে আমার কাছে। না, আমি একটু ডিটেইলি জানতে চাচ্ছিলাম আসলে। আপনি তো আসলে সংখ্যার ক্ষেত্রে প্রকাশ করার ক্ষেত্রে আপনার কোনো আপত্তি নেই, আমি দেখেছি এটা। আবার যদি আপনি অঙ্কে আবার খুব ভালো ছিলেন না, যেটা আমি জানি যতদূর। তো আমরা উৎসব যখন দেখলাম, তখন দেখলাম যে এটা 13 থেকে 15 কোটি টাকা, আমি যদি ভুল না করি থাকে, এর টিকিট বিক্রি হয়েছিল। একদম সর্বশেষ এটা সাকিব ভাই, আমিও নিজেও সাকিব ভাই একটু বলেন না, শুনি কি কি হলো আসলে। না, আমরা তো বাংলাদেশের কালেকশন যেটা, সেটা তো 15 করোড় আমরা জাস্ট 3-4 দিন আগেই আমরা ক্রস করলাম। আমরা বলছি বনলতা বাংলাদেশে শুধু সেটা এখন যেটা যাচ্ছে যে 16 কোটির কাছাকাছি আসলে হয়ে যাবে হয়তো ফাইনালি, বা 16 কোটি হয়েও যেতে পারে। এটা হলো বাংলাদেশে। ওয়ার্ল্ড ওয়াইডে আমরা 23 কোটির মতো আসলে এটার বিজনেস এটা হয়েছে। টিকিট বিক্রি হয়েছে, টিকিট বিক্রি মানে গ্রস কালেকশন বলছি এটা, মানে এটা টিকিট সেল যেটা বলা হয়। তো ওইভাবে তারপর তো এখন তো বোধহয় নিশ্চয়ই ওটিটিটাও যোগ হবে বা এরকম কিছু। হ্যাঁ, ওটিটিটা তো তারপর এগুলি আমি জাস্ট একদম মানে থিয়েট্রিক্যাল টিকিটের বলছি। এর বাইরে তো ধরেন আরো অনেকগুলো জিনিস হয়তো আছেই, কারণ এখানে কিছু স্পন্সরশিপের এটা আছে, ওটা আছে, ওগুলি তো ধরেন আমি বাদ দিচ্ছি। আমি জাস্ট টিকিট সেলের যেটা, সেটার কথা বলছি। বাংলাদেশে 16 কোটির কাছাকাছি আর ওয়ার্ল্ড ওয়াইডে 23 কোটির কাছাকাছি হয়েছে, যে থিয়েট্রিক্যাল মানুষ টিকিট কেটে দেখেছে, সেই গ্রস কালেকশনটা বলছি। আমাদের তো অনেক প্রবলেম রয়েছে, ধরেন যেমন তানিম ভাই প্রায় বলেন যে আসলে হল না থাকা একটা বড় কারণ আমাদের। আমরা যেমন এই যে ওয়াও বললাম আমি আপনাদের টাকার অঙ্ক শুনে, কিন্তু আমরা যখন ভারতের দিকে তাকাই, তখন আমরা যখন দেখি যে 100 কোটি টাকার ক্লাবে ঢুকে যাওয়া, 200 কোটি 300 কোটি টাকা ক্লাবে ঢুকে যাওয়া। আপনি তো একজন প্রযোজক, নিজেও প্রযোজক, আবার এত বড় একটা ওটিটির একজন কান্ট্রি ডিরেক্টর। আপনারা কি মনে করেন যে কিভাবে মানে কত হলে আসলে আমরা বলতে পারতাম আরো বড় করে? ধরেন এটা কি 40 কোটি 50 কোটি, নাকি এটা আসলে সম্ভাবনা কতটুকু ছিল? এটা সম্ভবত হিউজ ছিল, যদি আমাদের অনেক হল থাকতো আর কি। অফকোর্স এটা সম্ভাবনা। আপনি নিজেই প্রথমে শুরুতেই বললেন যে আপনি নিজেই আসলে টিকিট কাটতে পারেন, এখন প্রচুর মানুষ টিকিট কাটছে। আপনি মানে
জিনিসটা আমি জাস্ট কয়েকদিন আগেই আমরা ডিসকাস করছিলাম যে আমাদের কিন্তু বাংলাদেশে মাত্র 3 লাখ 4 লাখের সব মিলে হয়তো 3.5 লাখ 4 লাখ 3.5 লাখ 4 লাখের মতো আসলে টিকিট বিক্রি হয়েছে। সো পপুলেশন 18 কোটি, সেটার আপনার কত কত পার্সেন্ট হয় আপনি একটু অঙ্ক করে দেখতে পারেন যে হ্যাঁ। সো মানে তার মানে কি হিউজ পরিমাণে আমরা 1 মিলিয়ন টিকিটই আসলে বিক্রি করতে পারি না এত ডিমান্ড থাকা সত্ত্বেও। সো মানে ধরেন আমি যদি বনলতাকে স্ট্যান্ডার্ড ধরি একটা ব্লকবাস্টার হওয়ার বা একটা ভালো হিট ছবি, মানে ইন টার্মস অফ ওটার যদি টিকিট সেলের দেখতে বলি, সেইটারই আপনার টিকিট সেলের এই অবস্থা এটা হচ্ছে। সো আপনি যদি আজকে মানে আমি যদি কোনো 10 লাখ লোকই দেখতো তাহলে তো 50 কোটি টাকার টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। যদি 20 লাখ লোক দেখে তাহলে 100 কোটি টাকার টিকিট বিক্রি হতে পারে। দর্শক আসলে কিন্তু অবাক হবেন, আমরা কিন্তু আসলে 18 কোটির মধ্যে 1 কোটির পর্যন্ত পৌঁছাতে পারি, 10 লাখই পৌঁছাতে পারি। 10 লাখই, মানে আমাদের ওই পরিমাণ হলই নেই যে আপনি 10 লাখ লোককে দেখাতে পারবেন। আমরা না 10 লাখ লোককে দেখাতে হলে 6 মাস ধরে একটা ছবি। আমরা না ব্যবসা খুঁজছি, আমরা না কর্মসংস্থানের জায়গা খুঁজছি, আমরা না মানে ইন্ডাস্ট্রির কথা বলছি, তাহলে হচ্ছে না কেন এটা? না দেখুন, এটা তো আসলে অনেক অনেক বড় ডিসকাশনের ব্যাপার। কারণ এখানে একটা চলচ্চিত্র তো ধরেন শুধু নির্মাতা বা প্রযোজক বা অভিনেতা অভিনেত্রী দিয়ে হয় না, এখানে তো আসলে অনেকগুলো স্টেক হোল্ডার্স আসলে আছে। তো সবগুলো স্টেক হোল্ডার্সেরই আসলে এটা নিয়ে বসার ব্যাপার আছে, এটা নিয়ে বোঝার দরকার আছে যে চলচ্চিত্র বা এইসব টাইপের শিল্প মাধ্যম বা শিল্প জিনিসগুলো আসলে কেন দরকার। তো এটা যতক্ষণ না পর্যন্ত ইম্পর্টেন্সটা আসলে আমরা বুঝবো, কারণ সুস্থ সংস্কৃতির একটা বিশাল অভাব, এর অভাবের কারণে আমাদের আশেপাশে কি ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে, এটা আপনারা তো নিউজে দেখেছেন। এটা অনলি হচ্ছে একটা সুস্থ সংস্কৃতি, এবং এটার কিন্তু ধরেন আপনি কত বড় ইউনিভার্সিটি থেকে পাশ করছেন বা কত ভালো ইনস্টিটিউশন থেকে পাশ করছেন, সেটাতে আসলে শুধু এটা হয় না। একটা সার্টেন লেভেলের একটা সাংস্কৃতিক চর্চা, সেটা বাড়ির মধ্যে থাকুক। তা আমাদের বাংলাদেশে সামহাও এই সুস্থ সাংস্কৃতিক চর্চাটাকে আমরা কিছু কিছু জায়গায় আমরা একটা মিথ বানিয়ে রেখেছি আর কি। তো এইটা যতক্ষণ না হবে, কারণ হলের সংখ্যা বাড়ানো তো আসলে ওর আর আমার আসলে পার্সোনাল কাজ না, মানে এটা আমরা পারবোও না, তাই না? আমাদের যার যতটুকু কাজ সে ততটুকু করলেই আসলে হয়ে যায়। তো এটা আশা করছি আমি, কারণে আমি বনলতার সাকসেসটার জন্য না, কারণ আমার তো আসলে যেহেতু বাংলাদেশের সিনেমার সাথে আমি ওইভাবে করে কানেক্টেড ছিলাম না, তা একটা আশা আসলে আছে যে এরম টাইপের মুভি যখন ভালো করছে, এটা আসলে খুব এনকারেজ করে অন্য ডিরেক্টর, ওদেরকে তো করছেই, কারণ ও পরের যে সিনেমাটা বানাবে আশা করছি খুব তাড়াতাড়ি বানাবে, বাট যখনই বানায় তখন তাকেও আসলে এটা হেল্প করবে এই ডেটাগুলো। বাট অন্য যারা ডিরেক্টরও আছে যারা আসলে একটু ফ্যামিলি ওরিয়েন্টেড গল্প বানাতে চায়, সবাই তো আসলে একই অ্যাকশন গল্প বানাবে না, রাইট? সো প্রত্যেকটারই তো একটা মার্কেট আছে, অ্যাকশনের মার্কেট আছে। আমরা এবার দেখলাম যে এই যে ফ্যামিলি ওরিয়েন্টেড যে সিনেমার যে বড় এই মার্কেটটা এত বড়, যারা মুখ ফিরিয়ে নিয়ে গেছিল সিনেমা হল থেকে, তো তারা যে আবার ফিরে আসছে, তো এরকম টাইপের সিনেমা যারা বানাতে চায় তাদেরকে আসলে এনকারেজ করবে। এবং এই যখন আপনার আসলে ডিমান্ড এইভাবে করে ক্রিয়েট হবে, আমার মনে হয় সাপ্লাইটাও আসলে আস্তে আস্তে বলে এভাবে ডেভেলপ হবে বলে আমার বিশ্বাস। আমি এই ব্যাপারে আশাবাদী যে ঠিক এই মুহূর্তে হলের সংকটের কথা বলছি বা যে কথা বলছি, এটা একসময় আসলে দূর হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ধরনের বনলতা এক্সপ্রেস, তারপরে আরো যেগুলা সিনেমা আসলো, যেগুলো আমরা ধুমায়া দেখলাম আর কি, যেটাকে বলে, তো এটা তো আসলে প্রমাণ করে আসলে যে সম্ভাবনা রয়েছে এবং সেটা আশাবাদী হওয়ার জায়গা। বনলতায় ফিরি, গুরু গম্ভীর আলোচনা আবার একটু পাশে রেখে আমরা প্রায় দেখলাম যে তানিম নূর যে হুমায়ুন আহমেদের গল্প নিয়ে, হুমায়ুন আহমেদকে নিয়ে যখন কোনো সিনেমা করতে আমরা যাই, তখন এক ধরনের সংকট তৈরি হয়। অনুমোদন, অনুমতি, ফ্যামিলির অনুমতি পাওয়া যায় নাই, তারা বলে যে পেয়েছি, তারা বলে আমরা দেই নাই। আপনার বেলা এরকম হলো না, কারণ কি? কিভাবে নিলেন আপনি অনুমতি? যেহেতু বনলতা মানে এক্সপ্রেস, আমার যেহেতু কিন্তু সেরকম কোনো অভিজ্ঞতা, আমি কার কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। কপিরাইট আপনার হয় না, এটাই বললাম। হ্যাঁ, না এখানে আসলে ওনারা তো ওনার পরিবার খুবই আন্তরিক ছিলেন, এবং তারা মানে আসলে সেটা তো ওনারা বইয়ের কপিরাইট তাদের, এবং তাদের সাথে আমি কথা বলেছি যে আমি এরকম বানাতে চাই, এবং তারাও খুবই খুশি হয়েছে যে আমি ছবি বানাতে চাই। এবং এরপরে যেটা বাদবাকি তো যেই লিগ্যাল প্রক্রিয়া সেটাও আমরা সেরে ফেলি, এবং ওনারাও ছবিটা দেখেছেন এবং প্রত্যেকে ছবিটা তাদের ভালোও লেগেছে, এটা বিরাট পাওয়া আমি বলবো। এবং কপিরাইট এর বিষয়েও আসলে কোনো জটিলতা হয় নাই। নুহাস হুমায়ুন, শাওন আপা দুজনেই খুবই হেল্পফুল ছিলেন, এবং তারা মানে বেশ সহযোগিতা করেছিলেন। নুহাস কি বললো দেখে?
সবাই আসলে খুবই ভালো বলেছে আর কি, মানে এটা বলতেই হবে আর কি। আপনার সিনেমাটা নিয়ে আমরা এর আগেও এখানে একটা অনুষ্ঠান করেছিলাম এবং সেখানে আমি তো দেখেছি এবং উপন্যাসটাও পড়েছি। আমি খুব ইন্টারেস্টিংলি মানে খেয়াল করলাম যে আপনি না সিনেমাটাকে না নিজের মতন করেছেন ঠিকই, কিন্তু আবার খুবই মেজর কোনো চেঞ্জ আপনি আনতে চান নাই, আমার কাছে মনে হয়েছে এটা। হ্যাঁ? যে যাতে ওইটার যে মূল যে কাঠামোটা ওইটা যেন ঠিক থাকে। জি, জি, তা আপনি অবশ্যই। কিভাবে এটা না, করেন অবশ্যই, কারণ বিষয়টা? হুমায়ূন আহমেদের উপন্যাসটা তো বেছে নেওয়াই তো এই কারণে হুম, আরকি। হুম, তো হুম। কাজেই বিরাট কোনো পরিবর্তন তো আসলে কিছু, কিছু তো অবশ্যই হয়েছে, পরিবর্তন আনতে হয়েছে। সিনেমার করতে গেলে উপন্যাস থেকে আপনাকে অবশ্যই কিছু না কিছু পরিবর্ধন, সংযোজন, বিয়োজনের মধ্য দিয়ে যেতে হবে। এখানেও সেটা হয়েছে, কিন্তু মূল যে স্পিরিট হুমায়ূন আহমেদ স্যারের এবং যে কাঠামো সেটা আমরা এখানে বজায় রেখেছি। এবং এটাই আসলে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এটাই আসলে আমার মনে হয় যে করতে হয়। আর হুমায়ূন আহমেদ স্যারের তো যারা পাঠক, ভক্ত, তাদেরও তো একটা ইয়ে থাকবে। স্বাভাবিকভাবে এটা নিয়েও আমি খুব টেনশনে ছিলাম আমরা যে তা, কারণ এটা খুব রিস্কি আরকি উনার কিছু রাইট, রাইট, করা রাইট, আরকি। কারণ রাইট, রাইট। সবার একটা প্রত্যাশা থাকে যে সেই প্রত্যাশার চাপ মেটানো একটা কঠিন ব্যাপার। তো এই ক্ষেত্রে সেটা হয়েছে বলেই মনে হচ্ছে। তো আমরা এখন খুবই আনন্দিত, আপাতত এতটুকু বলতে পারি। জানলাম যে আপনারা নাকি ২.৫ টা ট্রেন তৈরি করেছিলেন এবং এটা জি। হিউজ একটা, কিন্তু আমি কিন্তু ১ম দিকে মনে করেছিলাম যে বোধহয় বাজেট সীমিত করার জন্য বা কম জায়গার মধ্যে শেষ করার জন্য বোধহয় এটা করা। কিন্তু এই পুরো ট্রেনটা যে বানাইতো এটাও তো বিরাট খরচের বিষয়, জি, বিরাট জি, অবশ্যই। গ্র্যান্ড একটা ব্যাপার। একটু বলেন না এই বিষয়ে? আসলে এখানে ১ম এই ২ জনকে ধন্যবাদ দিতে হবে। প্রথমত আমাদের আর্ট ডিরেক্টর যিনি, সে অসম্ভব প্রতিভাবান রাজীব আহমেদ। তার কারণে আমরা এটা করতে পেরেছি। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। কারণ আমরা রেলের বগিগুলো আমরা সেট বানিয়েছি, কিন্তু সেটার যে এক্সটেরিয়র বা প্ল্যাটফর্মে রেলগাড়িটা দাঁড়িয়ে আছে, সেখানে আমাদের ক্যারেক্টাররা উঠছে হুম, হুম, বা একটা স্টেশনে এসে থামলো, সেখানে ওঠানামা হচ্ছে, বা ট্রেনটা নষ্ট হয়ে এক জায়গায় গিয়ে থেমে বসে আছে। এই যে বিরাট ব্যাপারগুলো আর কি, হুম। সেই ক্ষেত্রে কিন্তু রেলওয়ে খুব সহযোগিতা করেছে আমাদেরকে, এবং তো তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। এবং এটা নাকি কাঁপতো আবার। এরকম না, ভাবে বানানো যেটা আমরা হতো। সেটে বানিয়েছি, হুম, হুম। মানে কারণ সেটে সেটার কথাই বানাতেও বলছি। হবেই, কারণ হচ্ছে যে আপনি সত্যিকারের বগিতে আসলে শুটিং করা বেশ হুম, হুম, ইয়ে হুম, আছে আর কি, মানে একটু কঠিন বা বা বেশ, মানে পুরো একটা সিনেমার সত্যিকারের ট্রেনে করাটা বেশ কঠিন। হুম, হুম, হুম। তো আমরা বগিগুলো বানিয়ে নিয়েছি যেন লোকে মানে একদম হুবহু যেরকম হুম, হুম, সেরকমই হুম। বানিয়েছি। একদম মনেই হয় না যে এটা হ্যাঁ, বানানো। এবং সেটাও আসলে আমরা এমনভাবে বানিয়েছি যে যেন সেটা আবার মানে ধাক্কা দিলে সেইটা মানে খুব বেশি না, একজন একটু ধাক্কা দিলে ওটা মানে নড়বে আর কি, যে ট্রেনের যে দুলুনি হুম, হুম। সেটা যেন থাকে আর কি, দর্শক কিন্তু এবং এটা কি আপনার একটু আহ, চ্যালেঞ্জিং হলো যে এই অল্প জায়গার মধ্যে ক্যামেরা মুভ করানো, ক্লোজ আপ নেওয়া, মাস্টার নেওয়া এগুলা? মানে পৃথিবীতে তো প্রচুর সিনেমা ট্রেনের সেটে, আমরা সেগুলো বিহাইন্ড দ্য সিন দেখেছি, আচ্ছা। সেগুলো গবেষণা করেছি। ট্রেন টু বুসান সেই ছবিটা দেখেছি তারা কিভাবে করে, এরকম অসংখ্য ছবি, বা প্রাক্তন পশ্চিমবাংলা, সেটাও ওরাও একটা সেট বানিয়েছিল। তো এগুলো দেখে এবং এরপরে আমরা ওভাবে এটা করেছি। এবং তবে হচ্ছে যে রিয়েল ট্রেনে হলে যে এই যে বললেন যে এই যে শর্ট মানে অ্যাঙ্গেল, এগুলো তো আরো কমে যেত আর কি। এখানে তো আমাদের যেহেতু এটা সেট, আমাদের লাইট করার সুযোগ এবং ক্যামেরা পজিশন বিভিন্ন অ্যাঙ্গেল মানে নিতে বরঞ্চ সুবিধা হয়েছে, সেই জন্যই এটা সেটে করা। পৃথিবীতে সবাই তাই করে আসলে। আপনার ২০১১ সালে বেরিয়েছিল 'ফিরে এসো বেহুলা' এবং এই সিনেমাটা করার পর আপনি বেশ হতাশ হয়েছিলেন। তো সেই হতাশা আপনি আবার সাধারণত তাই হয় যে হতাশার পরে আমি ছেড়েই দিব সিনেমা, আর আমি করতেছি না, এরকম হয়। তা আপনার বেলায় এটা উল্টাটা হলো। যে এবং এরপরে আপনি একটা মানে একটা গ্র্যান্ড সিনেমাই তৈরি করলেন। হ্যাঁ, এটা কিভাবে হলো? এটা না, আমি সিনেমা ছেড়ে দেওয়ার কথা না ভাবিনি। ভাবেননি, কিন্তু আমার হতাশ কাছে মনে হয়েছিলেন হয়েছে, আপনি। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছিল যে ওটা আমি ভালোভাবে বানাতে পারিনি, হুম, হুম। এবং আমাকে আসলে অনেক কিছু শিখতে হবে। তো সেরপরে আসলে আমি শিখার চেষ্টা করেছি, যে এখনো শিখছি। তো সেটাই শেখার জায়গা থেকেই আসলে এটা না ওটা তো খুবই একটা হয়েছে। সিরিয়াস জায়গা থেকে সিনেমা। কিন্তু তারপরে আপনার মনে হলো কেন যে এদিকে একটু কমেডি, ফ্যামিলি ফ্রেন্ডলি ও এইটা আচ্ছা। এইটা কিভাবে হলো? এটার আসলে মূল বিষয় হচ্ছে যে আমার পরবর্তীতে আমার মনে হয়েছে যে আসলে আমি নিজে যেগুলো দেখতে বেশি পছন্দ করি, আমি সেগুলোই বানাবো, বা যে কোনো কিছু আসলে একটা সময় আমাদের মধ্যে ধারণা ছিল, বা অল্প বয়সে, যে পপুলার জিনিস মানেই আসলে সেটা শিল্পসম্মত নয়, বা সেটা বিরাট কিছু না আর কি, সেটা আর্টই না, বা এরকম আর কি। তো পরবর্তীতে আসলে আমি বুঝতে পারি যে না, ব্যাপারটা আসলে এরকম না আর কি, এটা খুবই ভুল ধারণা। বরঞ্চ হচ্ছে যে পপুলার যেই জিনিস, গল্প, সিনেমা, নাটক, যাই হোক না, গান, সেটার কেউ আসলে সেটারও বিরাট আবেদন আছে, এবং সেটাও বিরাট ইম্প্যাক্ট তৈরি করতে পারে সোসাইটিতে।
তো কাজেই আমার মনে আর আর আমার নিজেরও ভালো লাগে সেগুলো আর কি। তো কাজে আমি সব ধরনের ছবি দেখতে পছন্দ করি, সেটা মানে পপুলার ফিল্ম হোক বা ফেস্টিভ্যাল ফিল্ম বা যাই বলি না কেন, মানে ভালো ছবি হলেই মানে কি হলো আপনি আর কি কি। ওই যে কমার্শিয়াল আর্ট ফিল্ম এভাবে ভাগ না না, করেন না? ভালো ছবি তো হুম, হুম। আসলে সেভাবেই দেখি, ভালো ছবি খারাপ ছবি, রাইট। পৃথিবীতে ছবি তো দুই রকমই আসলে। হ্যাঁ, তারপরেও একটা বলি আমরা মজা করে বলি যে এটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল, ওটা জাস্ট সিরিয়াস কিছু হিসেবে হ্যাঁ, আমি দেখি না জনাব আর কি। সাকিবরা যেরকম মনে করেন যে গল্পটাই আসল। হ্যাঁ তাই তো? হ্যাঁ, of course. তানিম নূরের সাথে কি গল্পের মাধ্যমেই আপনাদের যোগাযোগ? হ্যাঁ, না ওর সাথে তো আসলে উই হ্যাভ এ মানে লং রিলেশন, মানে অনেক বছর ধরেই আমাদের সাথে, আমার পার্সোনালি ভাবে তো চিনতাম, ও আর ওর যে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ওদের যে টিমটা ডোপ প্রোডাকশন যখন ওটা ছিল তখন অনেক আগে থেকে কাজ হচ্ছিল। তারপর ওটিটিতে আমি জয়েন করার পর আমাদের বাংলাদেশের সেকেন্ড প্রজেক্টটাই ওদের বানানো, যেটা মানিহানি, যে ওয়ান অফ দ্য, আমার এখন পর্যন্ত ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট, আমার কাছে মনে হয় যে ওয়ে হেড অফ টাইম। মানে তখন আমাদের মাত্র 3,500 না 4,000 সাবস্ক্রাইবার ছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে 1.5-2 বছর পর যদি এই সিরিজটা আমরা করতাম, কুড হ্যাভ বিন মাচ বিগার এটা হতো। বাট আমার কাছে ব্রিলিয়ান্ট লেগেছে ওর স্টোরি টেলিং এর জায়গা থেকে। তারপর আমরা জাস্ট কোভিডের আগে আগে আমরা 71 যেদিন রিলিজ হয় সেদিন থেকেই আপনার তার মানে 26শে মার্চ 2020, তারপর থেকে আসলে লকডাউন শুরু হয়ে যায়। তো ওটাও আমার খুব পছন্দের, কারণ ওটাও একটা ইন্সপিরেশন, একটা গল্পের জায়গা থেকে ওর এটা নেওয়া। তারপর তো কাইজার করলাম আমরা একসাথে, যেটা আসলে মানে ওটিটির জায়গা থেকে যেটা বলা হয় যে প্রথম 2-3টা বেস্ট কন্টেন্টের মধ্যে থাকতো। তো ওই সময় তো ওর এই গল্প বলার স্টাইল, বা ও যেহেতু অনেক ওই ডায়লগগুলো, আর ওর যে টিমটা, রাইটিং টিমটা এত ইন্টারেস্টিং একটা টিম, ইয়াং গ্রুপ অফ পিপল। তো ওইখানে যে গল্প বলার প্রত্যেকের তো একটা নিজস্ব স্টাইল থাকে, তো ওর যে স্টাইলটা যেটা যে অসম্ভব রকমের ডায়লগগুলোর প্রতি অনেক স্ট্রং ডায়লগ, একটু উইটি বা এরকম থাকে, যেটা কিছুক্ষণ আগে বললো যে গল্পগুলো ওর পছন্দ করে, তা আমাদের পছন্দের জায়গাটাও আসলে মিল প্রচন্ড এটা। তো এইভাবে করেই যখন উৎসবের রিলিজের পরপরই, তো বেচারা তো এত ব্যস্ত সময় গেছে উৎসবের পর, তো 1-2 মাস নিজে একটা ব্রেক নেওয়ার পর তখন ও নিজেকে বললো যে আমি এরপর একটা হুমায়ুন আহমেদের গল্প কিছুক্ষণ উপন্যাসে থেকে আপনি যদি না পড়ে থাকেন আপনাকে পাঠাচ্ছি বইটা। তখন আমি কিছুক্ষণ উপন্যাস বই পড়ার পর আমি তখন তাকে বললাম যে ভাই উই আর অন, আমি এটা করতে চাই। এক তো শুধু হুমায়ুন আহমেদ তো আসলেই একটা বিশাল নাম, বাট গল্পটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এবং যেহেতু টিমটা সম্পর্কে আমার ধারণা আছে যারা লেখালেখি করবে, তা আমার একটা বিশ্বাস ছিল যে তারা এই স্ক্রিপ্ট লেভেলটাকে ওই লেভেলের একটা মজা। এরপরে তো আসলে পুরো প্রসেসটার সাথেই ও যখন যেটা করছিল সেই প্রসেসটার সাথে আমরা যেহেতু ইনভলভ ছিলাম, তো এটা আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা এবং একটা খুব ইন্টারেস্টিং একটা মোমেন্ট, মানে সময়গুলো আসলে খুব ইন্টারেস্টিং একটা সময় গেছে। তো তার মানে আপনার চিন্তার কি আছে? আপনার তো একটা ড্রিম প্রজেক্ট আছে বোধহয়। না তো এই ড্রিম সেরকম প্রজেক্ট তো হইচই তো আছেই। না আমি তো চিন্তা এবং করছি না কিছু। বনলতা এক্সপ্রেস হওয়ার আগেও মানে ভাবছিল যে ড্রিম প্রজেক্টটা করব কিনা, কিন্তু তারপরে মনে হলো যে না, এটা তো অনেক বাজেটের, অনেক সময়ের লাগবে। হ্যাঁ, এখনো তো আমরা আসলে আবার সেই অন্যদিকে জায়গাতেই যাই। আছি আর কি। হ্যাঁ, তারপর বলেন সাকিব সাহেবদের যে না আসলে সেই জন্য না, এটা কাউকে project বলে টা। কিছু হবে না, কারণ বাংলাদেশের বাজারটা এত ছোট, চাইলেই আপনি একটু অনেক কি টাকা বলা যায় দিয়ে। আপনার এই ড্রিম প্রজেক্টটা সম্পর্কে? না শুধু এতটুকু বলতে পারি যে আমাদের ছবির বাজার অনেক ছোট আর কি, তো এখানে আপনি অনেক টাকা দিয়ে ছবি বানানো সম্ভব না, রাইট। সেটা আচ্ছা, টাকা একটু উঠে আসবে না। কাইজারে ফিরি। আমি না খুব মানে ব্যক্তিগতভাবে খুব নাকুচা এই গোয়েন্দা আ এই বিষয়ক সিরিয়ালই বলেন বা বই বলেন। আমি না কাইজার দেখে খুব অবাক হইছি। হ্যাঁ? কাইজার আমি একটানা দেখে ফেলছি। হ্যাঁ? তো আমি এবং এটার অনেক ভুল ত্রুটি খোঁজার চেষ্টা করছি। পাইছি, ছোট, ছোট তো থাকেই, সব পারফেক্ট হয় না। অবশ্যই কিন্তু আমার অসংখ্য খুব পাওয়া যাবে। পছন্দের একটা সিরিজ কাইজার। হ্যাঁ? তো কাইজার আপনার মৌলিক গল্প, কারণ আপনি সাধারণত সাহিত্য নিয়ে কাজ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা মৌলিক গল্প নিয়ে। তো এই কাইজার সম্পর্কে আরেকটু শুনতে চাই। তানিম নূর, আপনি একটু যদি বলেন যে কিভাবে এটার মানে গোছালেন, কিভাবে এক্সিকিউট করলেন? এটা আসলে ওই যে তাহলে ফিরে যেতে হবে, এই যে আমার ছবি ফিরে এসে বেহুলার পরে আসলে আমার মনে হয়েছিল যে আমি মানে আমি নিজে ডিটেকটিভ গল্পের খুব ফ্যান। তো সে 2014-15 সালের দিকে তখন আমি ভাবলাম যে তখনও সিরিজ বা এগুলো বাংলাদেশে ব্যাপারটা ওইভাবে আসে নাই আর কি, কিন্তু নেটফ্লিক্স তখন গ্লোবালি চলে এসছে, আরো চলছে এটা সেটা। তো আমি তখন এরকম একটা ভাবলাম যে আমাদের একটা গোয়েন্দা ক্যারেক্টার তৈরি করা যায়, বাংলাদেশের হবে, যেটা আর কি ঢাকার একটা গোয়েন্দা চরিত্র, যেরকম কলকাতায় আছে কাকা বাবু ফেলুদা
বা আরো অনেক কিছু, ব্যোমকেশ। ব্যোমকেশ। কিন্তু ঢাকার ওইভাবে কিছু না নাই। না হ্যাঁ আর বা তিন গোয়েন্দাও তো আমেরিকাতে, হ্যাঁ, তো মানে অনুপ্রাণিত হ্যাঁ না মানে ওই ক্যারেক্টার গুলো তো আমেরিকাতে থাকে, আমেরিকা ঢাকার থাকে গল্প ওটা না আর থাকে কি। এবং ওইটাই হ্যাঁ, তো কাজেই ঢাকার একটা গল্প থাকবে, ঢাকার একটা গোয়েন্দা থাকবে, সেই ভাবনা থেকেই আসলে কাইজার লেখা শুরু হয় মানে, এবং এটা মানে প্রাথমিক এটা। এত এত সফল একটা হইচয়ের একটা এত সফল একটা সিরিজ, কিন্তু আমি আজকে আপনার বেশ কিছু ইন্টারভিউ দেখলাম, পড়লাম, তাতে মনে হলো যে আপনি এই মুহূর্তে আবার ওই সিরিজ নিয়ে আবার ভাবছেন না, বড় পর্দা নিয়ে আপনার জি মাথা জি ব্যথা। জি জি জি। তো কেন? এবং জনাব সাকিব রাও কি কিছু বলেন নাকি যে সিরিজ করতে হবে না তাকে? না দেখেন, আমি তো চাবই যে সে আবার এটা করুক, কিন্তু ধরেন একটা তো এই রেসপেক্টটাও আমার আসলে থাকতে আচ্ছা হবে। এটা বলি না, অনেকে কিন্তু চায় কাইজার 2 আসুক। হ্যাঁ হ্যাঁ, Exactly. চায় মানে কি, এটা বিরাট আমাদের তো আমি কাইজার বহু 2 বছর নিয়ে তো ধরে শুনে আমরা তো যাচ্ছি। এই কারণে আসলে অসম্ভব রকমের সোশ্যাল মিডিয়া থেকে ট্রোলডই বলি, কারণ আমি অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড আছে ইউজ না করি। ট্রোলড হই এই কারণে যে কেন আমরা বলছি, কারণ আমরা কাইজার 2 হওয়ার একটা মোটামুটি একটা অ্যানাউন্সমেন্টও আসলে আমরা দিয়েছিলাম। বাট আপনার আগের প্রশ্নের উত্তর যেটা বলছি সেটা হলো যে ডেফিনেটলি আমরা চাই এটা করুক, কিন্তু ঘটনা হচ্ছে যে এটাও আমি খুব রেসপেক্ট করি যে ওর চিন্তা ভাবনা কি যেটা ভাবছে? যেটা সিনেমা নিয়ে সে যেহেতু এগোতে যাচ্ছে, সো সেখানে আসলে আমি তাকে কাউকে তো এখানে ফোর্স করার আসলে যায় না। এবং ডেফিনেটলি কোনো একটা সময়ে যদি এটা করার আসলে সুযোগ থাকে, সেটা যেই ফরম্যাটেই হোক, সেটা আমরা করবো। উই আর অলওয়েজ ওপেন ফর দিস, বিকজ আমি এই যে কম্বিনেশনটার বাইরে আমি আসলে কাইজারটা করতে চাচ্ছি না কখনো। মানে হইচইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেই কম্বিনেশনটা আপনি ধরেন তানিম, স্বাধীন এবং নিশো, এই তো একটা কম্বিনেশন। বা আরো ওখানে তো আরো ব্রিলিয়ান্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, বা অন্যান্য আমাদের কাস্ট মানে ক্রু যারা আছে তারা তো সবাই ইম্পর্টেন্ট। তো এই তিনটা যখন একসাথে আবার কোনো সময় ভাবে এই ম্যাজিকটা, তখনই ম্যাজিকটা তো আসলে কোনো একজন দুজনের জন্য শুধু হয় না, একটা টিম এফোর্ট থাকে। তো ওই পেশেন্সটা একসময় ছিল না আমার, আমি খুব ইমপেশেন্ট হয়ে যাচ্ছিলাম যে কেন আমি কাজটা করতে পারছি, বাট এখন আই ডু আন্ডারস্ট্যান্ড যে লাইফের এক একটা সময় এক একটা জায়গায় আসলে ইন্টারেস্টটা মানুষের গ্রো করতে পারে। তো দেখি কোন একটা সময় যদি এই তিনজন বা এই টিমের একটা যদি এরকম কম্বিনেশন যদি হয়, আমরা এটা নিয়ে ভেবে দেখব। এই ফাঁকে তাহলে ওইটাও জানার চেষ্টা করে নি আপনার কাছ থেকে, যেহেতু আসছে যে মহানগরের পরের সিজন। সেটাও মানে একই ব্যাপার। মহানগরটা নিয়ে আমাদের অনেক দূর আসলে এগোনো হয়েছিল গত বছরই, গল্প জায়গা থেকে বাট ওই একটা বড় ইস্যু যেটা হচ্ছে যে ওর ড্রিম প্রজেক্টের কথা যেটা আপনি বললেন, যে একটা সিরিজের ক্ষেত্রেও আসলে বাজেট খুব বড় একটা মানে ফ্যাক্টর। কি কারণে ফ্যাক্টর বলি, সিনেমার থেকে বড় ফ্যাক্টর। সিনেমাতে আসলে যেটা হয়, আপনি ভিউয়ারশিপ অনুযায়ী টাকা পাওয়া যায়, বাট ওটিটিতে আসলে সাবস্ক্রিপশন অনুযায়ী। যেমন আপনার ফ্যামিলি মেম্বার যদি 4-5 জন হয়, আপনি একা যদি ওটিটিতে সাবস্ক্রাইব করেন, বাকি 3 জন কিন্তু আসলে আর তারা সাবস্ক্রাইব করা দরকার হয় না, তারা আসলে কিন্তু ফ্রি দেখে। সিনেমা হলে কিন্তু 4 জনকে নিয়ে গেলে কিন্তু 4 জনের জন্য টিকিট কাটতে হয়। তো আপনার ভিউয়ারশিপ, আমাদের কাইজারের সময়, কাইজার যে কোনো সময়, ওই সময় আশেপাশে যতগুলো মুভি রিলিজ হয়েছে এবং যেগুলো বড় বড় হিট হয়েছে, তাদের থেকে কিন্তু মাচ বেটার ভিউয়ারশিপ বা একই রকম ভিউয়ারশিপ, বাট দে মেড মোর মানি দেন আস, বিকজ তারা ভিউয়ারশিপ অনুযায়ী টাকা পায়। সো আমাদের ওটাই হচ্ছে যে ওইটা যখন আপনার বাজেটটা যখন একটা জায়গায় আসলে এক্সপ্যান্ড করে একটা জায়গায় চলে যায়, যেটা আসলে ওটিটির জন্য করাটা খুব ডিফিকাল্ট। তো মেইনলি বাজেটের জন্যই আসলে মহানগরটা বা অন্য যে কোনো সিকুয়েলে যেটা করতে হবে সেটা আসলে এগোয়নি। বাট আমরা আশফাক থেকে শুরু করে বাকি যারা এই প্রডিউসিং টিমে যারা আছে, তারা সবাই আসলে উই আর ওয়ার্কিং হার্ড যে কিভাবে এটা করা যায়। আবার ধরেন ওই বাজেটটাই যদি সিনেমা করার জন্য আমরা যদি ভাবতাম, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, তাহলে আবার হয়তো জিনিসটা হয়তো ম্যানেজ করা যেত, কারণ সিনেমায় অনেকগুলো জিনিস এলিমেন্টস আসলে ইউজ করা যায়, যেটা সিরিজে আসলে করাটা একটু ডিফিকাল্ট। তো দুটোই খুব বার্নিং কোশ্চেন্স, আমি জানি। আমাকে যে কোনো জায়গায় যে কোনো সময় মানুষ পেলেই আসলে এই দুটো নিয়ে সবচেয়ে বেশি আমাকে বলে, বাট আমরা কেন করতে চাবো না? আমাদের তো আসলে একটা যে কোনো এটা নির্মাতার যে বলেন, একটা আর্টিস্টের কথা বলেন বা প্রডিউসার যারাই আছে, আমরা যে প্রত্যেকটা কাজের জন্য যে এফোর্টটা দেয়, এফোর্টটার পেছনে তো একটাই রিজন থাকে, যেটা মানুষের ভালো লাগে। সেই ভালো লাগাটা যখন আমি পেয়ে যাই, সেটাকে তো আসলে আর একটা তাহলে আমি কেন করবো না? সো রিজনটা আসলে এইটাই, আমরা আটকে যাই আসলে এইসব টাইপের কারণেই। কারণ আর পাইরেসি কথা তো আসলে বলছি না, কারণ পাইরেসি ইজ এ হিউজ থিং, যেটা আসলে কিলিং ওটিটি বিজনেস বিগ টাইম।
আমরা নানা রকমের জিনিস হয়তো চেষ্টা করছি টেকনোলজিক্যালি কিভাবে কি করা যায়, বাট স্টিল এত ডেভেলপড অ্যাপ আসলে বেড়ে আছে যে স্ক্রিন ক্যাপচার করে। বাট হ্যাভিং অল সেড দ্যাট, এত নেগেটিভ আসলে অত কিছু আসলে বললাম না। আমার দুইটা কাজের প্রতি আমাদের আগ্রহ আছে, বাট আমরা আবার ওয়েটও করতে রাজি আছি, কারণ কোনো কিছু আসলে খুব জোর জবস্তি করে কারো এটা আসলে রেজাল্টটা খুব ভালো আসে না। সো আশা করি দেখি কি হয়। আমরাও আশায় আছি আর কি। তানিম নূর, আপনি তো একজন প্রযোজকও, তো আপনি একজন প্রযোজক হিসেবে কারো সিনেমায় বা সিরিজ যাই বলি না কেন, তো ওইটাতে কি দেখতে চান? মানে যে কখন আপনি আসলে প্রযোজক হওয়ার জন্য মানে সিদ্ধান্ত সেটা নিলেন? কি ভালো ছবি নাকি যখন একটা চিত্রনাট্য পড়ার পরে আসলে সিদ্ধান্ত হয়, বা সেটা গল্প শোনার পরে পরবর্তীতে চিত্রনাট্য হওয়ার পর ফাইনালি সিদ্ধান্ত নেই যে এটা আসলে আমি প্রযোজনা করব। না, ওটা তো ধরেন ভালো, কিন্তু আমি থাকে না যে আমি থ্রিলার হলে না, ভালো, আমি বা সব বাইরে ধরনের কারণ আগের আমাদের মতোই। দর্শকদের কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশের দর্শক অনেক ভালো দর্শক, অনেক ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের কাজ দেখে আর কি। আপনি বললেন না এই ভুল ত্রুটি অনেকগুলো নিয়ে আসলে অত মাথা ঘামায় না তারা, অনেক মানে আমি তো বলবো আর কি। কিন্তু আমার মনে হয় না যে যত সময় যাবে তারা আর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে না, কারণ তারা প্রতিদিন আসলে এত ভালো ভালো কন্টেন্ট দেখে পৃথিবীর। তো আমাদেরকেও আসলে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে, এবং দর্শকদের যে চাহিদা আর কি, সেটা যে শুধুমাত্র ফ্যামিলি বা সামাজিক গল্প এরকম না, সেটা সাইফাই, থ্রিলার, হরর বা অ্যাকশন, যে কোনো কিছু হতে পারে। তো আমি আসলে যে কোনো ছবি প্রডিউস করতে চাই, যে কোনো জনরার। রাইট। না, কিন্তু আবার থাকে না যে বড় বাজার হলো গিয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি, কথার কথা আমি এমনি উদাহরণ হিসেবে বলছি, বা ওইটা বেশি খায় বা ওইটা বেশি এরকম চলে, কোনো এরকম কিছু আসলে আসলে নাই। ছবি যদি ভালো হয়, মানুষের কাছে ভালো লাগে, তাহলে সেটা যেই ধারারই হোক সেটা লোকে দেখবে। এটা আসলে মানে ট্রেন্ড আমরা বলি আর কি, এগুলো আসলে ওইভাবে ম্যাটার করে না আর কি, তাই না? আপনি প্রতিযোগিতার কথা বলছিলেন, আমি জানি যে আপনি হলো গিয়ে যে সিনেমা আমদানির পক্ষে, জি। বাংলাদেশের সিনেমা আমদানির পক্ষে, কিন্তু অনেকে তো বলেন যে বাংলাদেশের সিনেমা, বিদেশি সিনেমা বাংলাদেশে আসলে বাংলাদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে। কেন তো এটা হবে? কিভাবে দেখেন আপনি? কিন্তু কেন হবে? বলে তো। মানে কিসের জন্য হবে? মানে আমার তো এটার কোনো ক্লু নাই আর কি। মানে বাংলাদেশে তো সিনেমাই বানানো হয় খুব সামান্য আর কি। তো ওই হলগুলো এরা চলবে কিভাবে? তাদের যদি বছরে 50টা ছবি না থাকে, হ্যাঁ, মানে সপ্তাহে তো একটা করে, আগে বাংলাদেশেই তো একসময় সপ্তাহে 2-3টা ছবি রিলিজ পেত, এরকমও তো গিয়েছে, বা মিনিমাম একটা ছবি প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে। তো তার জন্য হল ছিল 1400, তো এখন হল হয়েছে 50টাও নাই আর কি। মানে ওইভাবে বলতে গেলে 30টা 20-30টা আর কি। তো তাহলে আপনি কেন নাই? কারণ হচ্ছে যে ওই যে সাপ্লাই নাই। তো আপনি সাপ্লাই চেইন তো বন্ধ করে রাখলে তো হবে না, সেই সাপ্লাই চেইন থাকতে হবে। এবং আমাদের যে দেশি সিনেমা, সেগুলোতে এখন চাইলেই আপনি বছরে 50টা ছবি বানানোর মতো প্রযোজকও নাই, পরিচালক, লেখক, শিল্পী কিছুই নাই। মানে আমাদের তো ক্যাপাসিটি নাই আর কি। তো এটা তো বিদেশি ছবি আসলে তাহলে হলগুলো হয়, তাহলে কি হবে যে আমাদের যে এই যে বনলতা এক্সপ্রেস আর কি, যদি হল আরো বেশি থাকতো তাহলে আরো বেশি এটা হতে পারতো। তো ওটাতে আমাদের লাভ হবে আর কি, লস তো হচ্ছে না কোনো। তা আমি কেন এটার বন্ধ করব? বরঞ্চ আমি চাইবো যে বিদেশি ছবি আসুক, বরঞ্চ আমাদের কিছু ট্যাক্স কমিয়ে দিয়ে বিদেশি ছবিতে একটু ট্যাক্স বাড়িয়ে দিক, সেও করতে পারে। মানে যেটা পশ্চিমবাংলায় আছে, পশ্চিমবাংলায় আপনারা জানেন যে ওখানে একটা ছবি জিএসটি ওদের ভ্যাটের মতো 18% ওর মধ্যে 9% হচ্ছে কেন্দ্রীয় সরকারের, 9% রাজ্য সরকারের। বাংলা সিনেমার জন্য কিন্তু আপনার পশ্চিমবাংলায় তো 9% জিএসটি দিতে হয় না। মানে তো আমাদের ক্ষেত্রেও এরকম আমি বলবো যে আমাদেরটাতে একটু কমিয়ে দিক, ওইখানে একটু বাড়িয়ে দিক বিদেশি ছবি নিয়ে এসে, তাহলেও তো একটা ব্যালেন্স হয় এবং সবাই লাভবান হয়। এবং সরকারও কিন্তু দেখেন যে গভর্নমেন্ট কিন্তু বিপুল অঙ্কের ট্যাক্স পাচ্ছে প্রতিটা টিকিট থেকে। তো তাহলে বাংলাদেশের সিনেমা থেকে আসলে মানে আপনি যদি 100 কোটি টাকার টিকিট সেল হয়, 20-23 কোটি টাকা পাচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স। তা 1000 কোটি টাকার টিকিট সেল হলে কত পাবে? 5000 কোটি টাকার হলে কত পাবে? তা আপনি ভাবেন, তো এত টাকা তো সে কোনো মানে বাংলাদেশে কয়টা আয় করতে পারে আর কি, তাই না? তো কাজেই, এবং একই সাথে এমপ্লয়মেন্টের কথাটা ভাবেন, যদি এমপ্লয়মেন্ট হবে বিরাট আর কি, মানে অন্তত 10 লাখ লোকের এমপ্লয়মেন্ট হবে আর কি, যদি ফিল্ম ইন্ডাস্ট্রিটা, এটা 5000 কোটি টাকার মার্কেট ইন্ডাস্ট্রি হওয়ার বাংলাদেশের আয়তন, লোক সংখ্যা অনুযায়ী আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে পলিসি লেভেলে নিতে হবে। তো কাজেই আপনাকে এই মুহূর্তে যেহেতু আমাদের এনাফ ছবি নাই, তো আর সবসময় সিনেমার পৃথিবীতে কেউ কি কোনো সেই ছবি আটকে রাখে নাকি? এটা হয় নাকি? এখন কি সেই যুগ আছে? মানে আপনি বলেন, সেটা তো না। আর আমাদেরও তো একটা বিষয় আছে, আমাদের ছবিও তো আমরা দেশের বাইরে
দেখাতে চাচ্ছি, Right. এবং সেখানে আমাদের দর্শক আছে, ডায়াসপোরা, মানে বাঙালি উত্তর ডায়াসপোরা আমেরিকাও তো দর্শক আছে, বেশ কিন্তু এটা আমরা- একই সাথে উপমহাদেশে যে দর্শক, আমাদের ছবি কেন বাংলাদেশের একটা ছবি আমরা যদি হিন্দি ছবি ছবি দেখতে পারি আর কি, হ্যাঁ, তো ভারত, পাকিস্তান, নেপালের, শ্রীলঙ্কার লোকজন আমাদের দেশের ছবি যদি ভালো হয় কেন দেখবে না? আমাদের তো একটা সামাজিক সাংস্কৃতিক ভাবে তো কিছু Right. মিলও আছে আর কি, তাই না? সাবকন্টিনেন্টের সাউথ এশিয়ার মানুষের মধ্যে তো এবং কাজেই- দর্শক যে আছে সেটা তো ওটিটির হ্যাঁ, মাধ্যমে এবং প্রমাণ হচ্ছে। এবং দর্শক কিন্তু এই সাউথ এশিয়ার যদি আপনি এইভাবে যদি আপনি ভাবেন, তাহলে তো আপনিও তো আপনার ছবি নিয়েও তো আমি তো চাই যে সাউথ এশিয়াতে মানে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালে চলুক আর কি, তাদের ছবি আসুক আমাদের দেশে, সার্কের সব দেশের বিনিময়ে আরো চলুক, আরো হোক, তাদের সবার লাভ। Right. জনাব সাকি, আপনি কি মনে করেন এই আমদানি নিয়ে? না দেখুন, এটা তো খুবই মানে খুবই হাস্যকর জায়গায় একটা, যে আমাদের বড় বড় বিজ্ঞ মানুষেরা এর বিরুদ্ধে ছিল। হ্যাঁ, মানে আমি জানি না আসলে এনাদের পিছনে কি স্বার্থে কিভাবে করুক। দেখেন, আমি খুব সিম্পল ভাবে কোন পার্টিকুলার ইন্ডাস্ট্রির মুভির কথা আমি এখানে বলছি না, যেটা ও অলরেডি বলে দিয়েছে, সো আমি ওটা রিপিট না করি। আমার কাছে খুব সিম্পল জিনিস, শিল্পের প্রচার মাধ্যম যদি না বাঁচে তাহলে শিল্প বাঁচবে না, শিল্প না বাঁচলে শিল্পীরা বাঁচবে না, এটা ভাইস ভার্সা। সো আপনার প্রচার মাধ্যমটা যদি আজকে, যদি আমি যেটা এক্সিবিটর হল যদি বলি, তারা যদি এখন না থাকে বাংলাদেশে, যেটা 50-এ নেমে আসছে বা আরো বেশি, আসলে আমরা তো এবার যেহেতু যে টিকিট সেলগুলো আসছে, আমরা আসলে দেখছি যে 50টা আসলে নামকে অবস্থা আছে, মানে অ্যাকচুয়ালি ঘুরে ফিরে সিনেপ্লেক্স বা এই মাল্টিপ্লেক্সগুলো ছাড়া বাকি যে সিঙ্গেল স্ক্রিনগুলো যেটা আসে, এটা একদম মানে নামকে অবস্থা একটা, বাট জাস্ট বিকজ তাদেরকে দিতে হয়, একটা ফর্মালিটিস থাকে, তার জন্য আমরা হয়তো দেই। কিন্তু এইটা যতক্ষণ না মানে এটা এক্সপ্যান্ড এটা না হবে, তা আপনি আজকে বিজনেস আজকে আমার থেকে 1/3 1/5 আর কি পপুলেশন সাইজ মালায়ালামের, হ্যাঁ, বা তামিলের যদি বলি, এটা আমাদের এটা ছোট সাইজ। ওদের একটা মুভি বানানোই হচ্ছে 70-80 কোটি টাকার উপরে, আরো বেশি। আমি জাস্ট এমনি নর্মাল একটা এভারেজ এটা বললাম। আমি আর ও যখন আমরা 2-3 কোটি টাকার একটা বিজনেস কেস যখন করি, তো আমাদের দুজন ভাবি 10 মিনিট ধরে ভাবি। আমরা 2-3 কোটি টাকার বিজনেসই নিয়ে, মানে একটা বাজেটের মুভি নিয়ে আমার 100 বার ভাবতে হচ্ছে। তো কিভাবে করে আসলে আপনি কম্পিট করবেন ইন্টারন্যাশনালিও? তো এই হলগুলো যখন বাড়বে, এবং দেখেন ব্যাপারটা হচ্ছে কি, হল বেশি থাকলে বনলতা এক্সপ্রেস 10 লাখ লোক 20 লাখ লোক যদি দেখতো, Easily তাহলে দেখতো। 100 কোটি টাকার টিকিট হ্যাঁ, সেল দেখার জন্য হতো। বসেছিল তো মানুষ। হ্যাঁ, কিন্তু তাই দেখতে 20 লাখ পাচ্ছে লোক দেখলে তো 100 কোটি টাকার টিকিট সেল হতো, মানে আপনি আজকে সিম্পল। বিজনেসটা কোন জায়গায়ে আসলে যেত, মানে শুধু বর্ণতার কথা আমরা আছি দেখে বললাম, মানে আমি সব বিজনেসে সব মানে যে কোনো ছবির ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেটা ভালো করছে, যেটা ভালো করবে, সামনের ঈদ বা যে কোনো ঈদই যে ভালো করবে, তো এই লেভেলের ইনকাম আসলে আসা সম্ভব। হ্যাঁ, একটা পলিসি হয়তো করে দেওয়া যায় যে বছরে 10টার বেশি আসবে না, মানে একটা সার্টেন, যে বা ঈদের সময়, ঈদের 1 মাসে বাংলাদেশের ছবি ছাড়া আর অন্য কোনো দেশের ছবি চলবে না, একটা ছোটখাটো পলিসি তো হতেই পারে। মানে নিজের আলোচনা দেশের শুরু হোক। নিজের দেশের সিনেমাটার স্বার্থ আমরা সবাই চাবো, আমার নিজের দেশের স্বার্থ আগে দেখতে। এটা কোনো মানে নেগেটিভ কোনো ব্যাপার নয়। আপনি ঈদের সময় দেখা গেল যে প্রথম 1 মাস আসলে বিদেশে কোনো ছবি আসলে আসবে না। আমাদের এবার ঈদেও তাই হয়েছে। 1 মাসের পর আমরা দেখলাম যে মাইকেল আসছে, বা প্রজেক্ট হেল মেরি আসছে, বা অন্য কিছু আসছে। সো এরকম টাইপের একটা পলিসি তো থাকতেই পারে। কিন্তু ধরেন আপনি যদি একটা মাল্টিপ্লেক্সের মালিক হন বা ওর সাথে যদি জড়িত থাকেন, তার আমার এতগুলো হল আছে, ধরেন তার 5টা-6টা হল আছে, আমার বাংলাদেশে কোনো ছবি নাই বা কিছু করে না, বা ছবিটা যদি থাকেও সেটা আসলে আপনার 20% 15% আসলে তার অকুপেন্সি হচ্ছে, তার আসলে অপারেশন কস্টটা তো আপনার দেখতে হবে। সে তো 10 জনের জন্য তার এসিটা চালু রাখতে হয়, তো সে আসলে বেঁচে থাকবে কিভাবে? তো এই জিনিসটা যদি মানে আমরা শুধু আমার স্বার্থই শুধু দেখবো, প্রযোজক টাকা পাচ্ছি না কেন, আমার তো আসলে ওদের স্বার্থটা যতক্ষণ না পর্যন্ত আসলে এস্টাবলিশ হবে। কারণ এটাই আমি প্রথম যে কথাটা আপনার যেটা বললাম, যেটা একটা অনেকগুলো স্টেক হোল্ডার্সের আসলে ব্যাপার। কারণ সিনেমা হল এই জিনিসগুলো আসলে আনফর্চুনেটলি যারা করছে তাদের পক্ষে আসলে করতে হবে, বাট এখানে একটা গভর্নমেন্টের বা মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, তাদের আসলে দে উইল কাম ইনটু দ্য মানে অ্যাকশন ভেরি সুন। বিকজ একটা খুব পজিটিভ একটা জিনিস সেদিন একটা শুনলাম যে টিকিটিং এর ব্যবস্থা আসলে করা হচ্ছে, এফডিসি সেইটা নিয়ে আসলে কাজ করছে। এটা অবশ্যই এর আগে কয়েকবার এরকমভাবে ইনিশিয়েট হয়েছিল, বাট আমি এবার আশা করবো যে এটা শুধু ইনিশিয়েশন জায়গায় যেন না থাকে। তো এরকম ছোট জিনিসগুলো আসলে করতে হবে। হলগুলোকে মনে করেন প্রজেক্ট যেগুলো হচ্ছে সেগুলোকে আসলে ঠিক করা দরকার। ডিসিপিতে এখন সব জায়গায় চলে যাচ্ছে, এখনো সেই মান্যতার আমলের অনেক পুরনো স্টাইলে আসলে দেখা হচ্ছে। পরিবেশটা তো একটা বড় ফ্যাক্টর। সো আপনি ওইখানে মানুষজন এসে বসে একটা মুভি দেখবে, হ্যাঁ সবসময় যে একদম মাল্টিপ্লেক্সের মধ্যে টপ নচ হইতে থাকতে পারবে, কারণ ওটা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। একটা মিনিমাম লেভেলের তো হতে পারবে। আপনি যদি কিছু সিনেমার হলের আসলে পিকচার নানা রকম
পত্রিকাতে আসছে, কান্না পেয়ে যায় আর কি, যে খুবই বাজে অবস্থা। সিটের ওটা আছে কিন্তু সোফার ওই যে ফোম বা ওইসব টাইপের কিছু নাই, এইভাবে বসে বসে ওইভাবে সিনেমাগুলো দেখছে। তো এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট দেখার বিষয়। রাইট। আচ্ছা, না হঠাৎ করে আমার এখনই হঠাৎ করে মনে হলো, ধরুন সিনেমা হলে যদি সিনেমা দেখানোর ব্যাপারটা বেড়ে যায়, এটা কি দ্বন্দ্ব হয় ওটিটির সঙ্গে কোনো? না তো না OTT না দেখুন, business-এ? এটা 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 আমি বলি হিস্টোরিক্যালি ভাবে ওটিটিতে, আমি জাস্ট বলি থিয়েটারে যে সিনেমাটা হিট হয় সেটা ওটিটিতে ভালো ব্যবসা করে। আচ্ছা। কারণটা হয় কি, ব্যাপারটা হচ্ছে কি, ব্যবসাটা ওটিটির অ্যাকচুয়ালি ব্যবসাটা তো বাংলাদেশ তো অবশ্যই ইম্পর্টেন্ট, যে দেশে যে কন্টেন্ট, বাট ইন্টারন্যাশনাল একটা বড় ফ্যাক্টর আছে তো। কারণ আপনি যতই হল বেশি থাকবে, একটা সার্টেন লেভেলের মানুষ, আপনি বলেন যে 3 লাখ কত পার্সেন্টেজ হচ্ছে, তার মানে কত বিশাল একটা অংশ মানুষ আসলে এটা দেখে নেয়। সো সিনেমা যেটা থিয়েটারে রিলিজ হয় সেটা ওটিতে কোনো সংঘর্ষিক আসলে ব্যাপার নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি বেসিক্যালি এই যে ওয়েব ফিল্ম বলি বা এই ফিল্ম বলি, কিন্তু আমি না এটাতে খুব বিশ্বাসী না, কারণ ফিল্ম আসলে ফর থিয়েটার। আমি যতই ওটিটির লোক হয়ে থাকি, মানে একটা সার্টেন জিনিস, আপনি আজকে যখন অ্যাভেঞ্জার্স আমি দেখছি, বা ধরেন হাওয়ার কথাই যদি বলি, আমাদের নিজেদের মুভির কথা না বলছে, হাওয়ার কথা যদি বলি, বঙ্গোপসাগরের যে বিশালত্বটা, এইটা আপনার ওই ছয় স্ক্রিন আপনি বুঝবেন না। ওইটা আসলে সিনেমা হলের যে সাউন্ড, সারাউন্ডিং সাউন্ড, এইটার অল্টারনেটিভ পৃথিবীর কিছুই হতে পারে না। ওটিটি একটা জাস্ট আর একটা মাধ্যম, ওটিটি টিভিরও অল্টারনেটিভ না। আপনি একসময় আপনারা বা আমরা ছোটবেলা যারা আমরা বড় হয়েছে ক্যাসেটে গান শুনে, রাইট? এটা তারপরে সিডিতে আসছে, তারপর এখন স্ট্রিমিং এ এটা চলে গেছে, এটা ইভ্যালুয়েশন হয়েছে। তো ওটিটিও একটা ডিফারেন্ট একটা ইভ্যালুয়েশন, যেটা ধরেন ইউটিউবের থেকে একটা প্রথমে ইউটিউব, মানে আরো ইউটিউবের আগে আরো অনেকে আসছে, বাট অন ডিমান্ডের যে ব্যাপারটা ইউটিউব পপুলার করেছে, তারপর এটাকে নেটফ্লিক্স এটাকে কি করেছে, এটাকে অন ডিমান্ডটাকে সাবস্ক্রিপশন বেস একটা অন ডিমান্ড করেছে। তো এই তো ওয়ার্ল্ডে আমরা যারাই ওটিটি নিয়ে কাজ করছি, তারা কিন্তু এইরকম টাইপের ফরম্যাট নিয়ে কাজ করে, তারা জাস্ট ইউআইটিআই চেঞ্জ করে, কিন্তু জিনিস ফরম্যাট তো একই, যখন তখন বসে করতে পারবেন, একটা আলাদা আর একটা বেনিফিট আসলে দিচ্ছে। বাট এটা কখনোই সিনেমা হলের বা সিনেমার অল্টারনেটিভ আসলে কখনোই না। আমরা সরকারের কথা বলছিলাম, সরকারের পলিসি মেকিং এর কথা বলছিলাম। চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শ কমিটিতে আপনি কি এখনো আছেন? হ্যাঁ, তো কি দেখলেন, কি হয় ওখানে? সেখানে তো আসলে সেটার মিটিং হয়েছে 2টা, এতটুকুই আর কি। আপনি 2 শুধু এই বছরে 2টা মিটিংই ছিলেন আপনি? আমি একটা মিটিং এ যেতে পারিনি, সেদিন আমার শুটিং ছিল। তার মানে পুরো মেয়াদে আপনি একবারে শুধু একটা মিটিং পেয়েছেন? জি, হয়েছে তো 2টা। আচ্ছা। তা আগে তো ধরেন এক ধরনের হতো বলেই তো আপনাদেরকে দিয়ে আবার একটা কমিটি করানো, মানে ধরেন আগে এটা আসলে মানে এটা ঐতিহাসিকভাবে বাংলাদেশের গভর্নমেন্ট গুলো সিনেমা নিয়ে আসলে বিশেষ মাথা কামায় না। এটাই হচ্ছে মূল বিষয় আর কি। কারো কোনো এটা নিয়ে মাথা ব্যথা নাই, হলো একটা কি চলে হলো আর কি। মানে কিন্তু আপনি তো এখনো আছেন কমিটি? আমি আছি, কিন্তু আসলে মানে আমার অভিজ্ঞতাটা বলছি আর কি, যে এটাই আর কি, মানে এখন দেখা যাক, এখন নতুন করে আমি অবশ্য এখন আশাবাদী যে সামনে হয়তো পলিসি লেভেলে কিছু চেঞ্জেস আসবে, যেগুলো নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এখানে শুধু আমি কেন বহু মানুষ বলে আসতেছে সেই বিষয়গুলো, এবং সরকারের সঠিক পলিসি অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। আমরা যে সমস্যাগুলো নিয়ে আলাপ করছি, সরকার তো টাকা দেবে না, গভর্নমেন্ট এটার জন্য পাবলিকের মানি কেন দেবে, কোনো প্রয়োজন নেই। সে পলিসি লেভেলে এমনভাবে পলিসি তৈরি করে দিবে যেটা বিনিয়োগ বান্ধব হবে, যেটাতে মানে এটার এই যে এমপ্লয়মেন্ট বাড়বে, এটা গ্রোথ হবে এই শিল্পের, এটাই তো গভর্নমেন্টের কাজ আর কি। তো এখন সেটা আমার মনে হয় যে সামনের দিনগুলোতে এগুলো নিয়ে আমি, এখন তো নতুন সরকার এসছে, সো দেখি সামনে কি হয়। আমি একটু জাম্প ইন করছি, দেখুন এইটা হাই টাইমটা অনেক আগে শেষ, বাট এখন আমি বলছি যে পুরোপুরি শেষ, ইটস হাই টাইম আমাদের সবাই নীতি নির্ধারক থেকে সবাইকে এইটা বোঝার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলোর সাথে সাথে বিনোদন একটা মানুষের মৌলিক অধিকার। এই জায়গাটা কিন্তু আমাদের আসলে সিরিয়াসলি ভাবে ভাবার সময় আছে। হ্যাঁ, আমি বলছি না অন্যগুলো কাউকে বাদ দিয়ে এটা করতে, ওটা একই সাথে, কারণ সুস্থ বিনোদন বা সুস্থ সাংস্কৃতিক চর্চা, সেটা যেই ফর্মেটই হোক, সেটা কবিতা, একটা ছবি আঁকা থেকে শুরু করে, বলা থেকে শুরু করে, সিনেমা, যাই বলি না, সিনেমাটা আসলে শিল্পের সবচেয়ে বড় মাধ্যমের মধ্যে একটা। এইটাকে সিরিয়াসলি ভাবে না ভাবলে আসলে কি হচ্ছে, আপনি গত 1 মাস বা 1.5 মাসের মধ্যে যা যা ঘটনাগুলো ঘটছে, সেটা আমাদের মিরপুরের ঘটনা বলি, এখানকার ঘটনা বলি, উত্তরের ঘটনা বলি, যাই ঘটনা ঘটছে, আমি বলছি না যে বিনোদন সুস্থ বিনোদন কালকে থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। ইট ইজ
একটা জিনিস যেটা অ্যাবসেন্ট হয়ে আছে অনেক বছর ধরে, এটা ওভারনাইট আসলে ঠিক হবে না, বাট এইটা নিয়ে আসলে কাজটা শুরু করতে হবে। আপনি আসলে পিলার যতক্ষণ না বসাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ব্রিজটা তো হবে না। কিন্তু আমাদের প্রবলেমটা যেটা হচ্ছে, ভাই আমি আজকে হয়তো একটু বেশি কড়া কথা বলা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বললাম যে অনেক ইনফ্রাস্ট্রাকচারগত আসলে ডেভেলপমেন্ট আসলে আমাদের হচ্ছে, যেটা খুব দরকার একটা দেশের যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু ওটার মধ্যে চলাচল আসলে করবে কে? বর্বর আর অসভ্যরা করছে। তা আপনি অসভ্য বর্বর মানুষ তৈরি করা আসলে আগে প্রথমে বন্ধ করতে হবে। ওই ইনফ্রাস্ট্রাকচার চলবে, কিন্তু আমার অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, আমার মাটির তল দিয়ে আমাদের পাতাল রেল আমাদের কিছুদিন পর হয়তো হয়ে যাবে, কিন্তু আসলে চলাচলটা করবে কে? দিন শেষে যদি আমি বর্বর এবং অসভ্য হয়ে থাকি তাতে আমরা চলবো। তো এই ইম্পর্টেন্সটা আসলে বোঝা খুব খুব দরকার, এবং আমি আশা করছি অনেক ইম্পর্টেন্ট এবং খুব কি বলবো যে প্রতিষ্ঠিত এবং আসল অনেক গুণী মানুষ আসলে অনেক বিভিন্ন জায়গায় এখন এটা আসছে। আমি সিরিয়াসলি ভাবে বিশ্বাস করবো যে ওনারা এটাকে সিরিয়াসলি ভাবে ভাববেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। কারণ যে জিনিসগুলো ঘটছে আশেপাশে খুব অ্যালার্মিং, খুব অ্যালার্মিং। রাইট। আমি আবার একটু ফিরবো আপনার ওই কমিটিতে, এই জন্য যে যখন আপনাকে করা হলো কমিটির সদস্য, তখন তো এমন তো না যে আপনাকে বললো বলে আপনি কমিটিতে যোগ হয়ে, আপনার তো নিশ্চয়ই কিছু আশা ছিল। জি জি জি, এখনো আছে আর কি, এখনো আছে। মানে কি আমি পরিবর্তন আপনি দেখতে চান? আমি আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে যে এই যে পলিসি, আমি সব আইন কানুনগুলো পড়েছি, সেই জিনিসগুলোতে আসলে মানে আমার মনে হয় যে কাজ করা যেতে পারে, এবং ইতিমধ্যে হয়তো কিছু কাজ হয়েছেও। আসলে আমি কাউকে এখানে দোষ দিচ্ছি না, দিতে মানে, কারণ হচ্ছে যে মানে কিন্তু অনেক জিনিস আসলে এটা একটা বিরাট আলাপের বিষয় আর কি। তো আমাদের চলচ্চিত্র নীতিমালা সেখান থেকে শুরু করতে হবে, এবং সেখানে অনেক কিছু আছে, ভালো অনেক জিনিস অলরেডি আছে, কিন্তু আমাদেরকে আরো কিছু জিনিস আমার মনে হয় যে পলিসি লেভেলে আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে মানে আমাদের গ্রোথ আরো বাড়বে, এবং মানে আরো বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হবে। দেখেন, পৃথিবীর কোনো জাতি বা কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান বা এরা কিন্তু ট্যালেন্ট ক্রিয়েট করতে পারবে না। আপনার কাছে এই যেমন সিনেমা উপলক্ষে যে অনুদানটা দেয়, হ্যাঁ, এই অনুদান আমি এটাকে বন্ধের বিরুদ্ধে মানে বন্ধ হোক এটা চাচ্ছি না, ঠিক আছে, একটা জিনিস দিচ্ছে এতটুকুই তো। কিন্তু আপনি যেটা করতে পারেন, আপনি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারেন, যারা এই বিষয়ে আসলে কাজ করতে চায় তারা যেন এক্সপোজার পায়। বাংলাদেশে একটা ফিল্ম ইনস্টিটিউট নাই, বাংলাদেশে একটা স্পেসিফিক মানে এই যে এদেরকে তো আমার মাঝে মাঝে এরা যারা সাথে আমার কাজ হয়েছে মাঝে মাঝে সেলুট দিই যে এরা এত কিছুর যে, এবং এই ধরেন আর্ট ডিজাইন থেকে শুরু করে, যার কথা ও বললো কিছুক্ষণ আগে, ব্রিলিয়ান্ট কাজ করেছে, রাইট? বা আমাদের কস্টিউম ডিজাইনের সাথে যারা আছে এই ডিজাইন, এদের কোনো রকমের কোনো ইনস্টিটিউশন নাই। তো এরা যে আজকে যারা এখানে কাজ করছে, কেন সেলুটের কথা বললাম, এরা একদম শিয়ার প্যাশন থেকে তারা কাজটা করছে। তো আপনি আসলে তাই তো করবেন, আপনি আসলে একটা ক্রিয়েট করে দিবেন যে এই হলো একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করে দিচ্ছি যেখানে তোমরা তোমাদের ট্যালেন্টকে এক্সপোজার করবা। এই তো হয় পাশের দেশে বলেন, যে দেশে, এই দেশ, সব দেশেই আসলে এই ইনস্টিটিউশনগুলাই হয়। পৃথিবীর কোনো ডেভেলপ কান্ট্রি আপনি পাবেন না যারা সংস্কৃতিতে তারা ডেভেলপ না, কালচারালি ডেভেলপ না। সো এটা আসলে ভাবতে হবে আর কি। আমরা একটু বেশি গম্ভীর হয়ে যাচ্ছি, মানে আমরা আবার একটু ফিরি। তানিম নূর, আপনার কাছে ফিরি। আপনার নাম তো আসলে মূল নাম তো আব্দুল্লাহ আল নূর। জি 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 জি। তো যাই হোক, তো পরে সেই তানিম নূর, আপনি তো মানে ছোটবেলা থেকেই সিনেমার প্রতি এক ধরনের, আমি না খুব অবাক হলাম শুনে যে আপনার মা আপনাকে বিসিপি উপহার দিচ্ছে আপনাকে জন্মদিনে। এটা তো আমরা কল্পনাও করতে পারি না, বিসিপি কে কাকে দেয়। না মানে আমার জন্য না, আমাকে আমার বাসার জন্যই কিনছে, আমাকে আপনার উদ্দেশ্য করে তো। হ্যাঁ, ওইটাই তো, এটা তো তাই তো হয়। তো মানে ওই সময়কার কথা যদি একটু বলতেন, যে সিনেমার প্রতি আপনার এই। না, এটা আসলে ছোটবেলা থেকে আমার সিনেমার প্রতি খুব ভালোবাসা, ভালো লাগা, এবং সিনেমা দেখতে ভালো লাগে। তো এটা আসলে আমি যখন প্রথম সিনেমা দেখেছি একদম, সেটা বিটিভিতে বা সিনেমা হলে গিয়ে, তখন থেকেই আর কি। এবং এটা আসলে গল্পের প্রতি আকর্ষণ সেখান থেকেই বোধহয় এসছে। একটা মজার কথা বলি, আমি একবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার পড়ছিলাম। তিনি বললেন যে একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, যে এই যে এত মানে পথের পাঁচালী সিনেমার উদাহরণ দিচ্ছেন তিনি, পথের পাঁচালী উপন্যাসের কথা বলছিলেন তিনি। আসলে দেখবেন যে পুরো উপন্যাসে বন বাদার দেখাচ্ছে, নানা কিছু দেখাচ্ছে, একটা সাপের কথা নেই। আমি এটা খুবই মানে অবাক হলাম আসলেতে। আমি আবার না উপন্যাসটা একটু নেড়েচেড়ে দেখলাম। আমি আপনার বনলতা এক্সপ্রেস এরকম একটা ব্যাপার দেখেছি। সেটা হলো যেহেতু এটা একটা উৎসবেরই সিনেমা, এবং যাতে ফ্যামিলি ফ্রেন্ডলি হয়, মানুষ যেন সবাই মিলে দেখতে পারে। উপন্যাসে কিন্তু আছে যে মন্ত্রীর
ছেলে কিন্তু তার বাবাকে একটা ফোন দেয় এর মধ্যে। সে বলে যে আসলে সে আসলে একটা ধর্ষণের ঘটনার সঙ্গে রিলেটেড, যেহেতু সাকিব ভাই বলছিলেন ওই প্রসঙ্গ থেকে আসতেছি। তো ওই প্রসঙ্গটা কিন্তু আপনার সিনেমাতে নাই। না, আমরা তো এখানে হ্যাঁ। মন্ত্রীকে দেখিয়েছি নিঃসন্তান। রাইট। ওটাই আমি বলছি যে ওরকমই আমার কাছে মনে হয়েছে যে সবকিছুতে আরকি এই সিনেমাটা তো আসলে আল্টিমেটলি এটা তানিম নূরের, এটা তো হুমায়ূন আহমেদের না। হ্যাঁ? তো এটা কিভাবে আপনি এই ব্যাপারগুলো মানে সচেতনভাবে এটা কিভাবে মানে করেন যে কি বাদ দিবেন, এটা কি এটা তো রাখবেন? আসলে চরিত্র যখন নির্মাণ করা হয় তখন এভাবেই আসলে আসে, ক্যারেক্টার আর্ক তৈরি করা হয়, সেখানে কি থাকবে, তার যদি আচ্ছা, গিল আপনাকে যদি থাকে বলি কোনো। যে স্পেসিফিক ওইটা আপনি বাদ দিয়েছেন কেন? যে এটাকে শুধু মানে ফ্যামিলি ফ্রেন্ডলি রাখার জন্য কোনো মন খারাপের জায়গায় যে না না, মন্ত্রীর ক্যারেক্টারটাকে আসলে আরেকটু মানে আরেকটু অন্যরকম ভাবে দেখতে চেয়েছি আর কি, বেশ কিছুটাই চেঞ্জ করেছি আর কি। হিউমারাস একটা জি, এটা মানে আরো বেশ কিছুই আর কি। তো ওই জায়গা থেকেই আর কি, ওটা আসলে চরিত্রের প্রয়োজনে এসছে আর কি, বিরাট কোনো ইয়ে থেকে ভাবনা থেকে না আর কি, যে মানে। রাইট। আপনি তো সাংবাদিক হতে চেয়েছিলেন। জি। তো কেন সাংবাদিক হতে চেয়েছিলেন কেন? এবং আপনার অনেকদিন এই খায়েশটা ছিল। হ্যাঁ, ছোটবেলা জানি থেকে আমি। ছিল, কারণ রাইট। আমি সাংবাদিক হতে চেয়েছিলাম। সাংবাদিক হলে অনেক দেশ বিদেশ ঘোরা যায়, সেই জন্য মানে বেশ অ্যাডভেঞ্চারাস মনে হতো যে সাংবাদিকের জীবন, সে এখানে হ্যাঁ, সেখানে রিপোর্ট অ্যাডভেঞ্চারাস। করতে আপনি কিন্তু যাচ্ছে। আবার ভিড়টা খুব পছন্দ করেন না। হ্যাঁ, হ্যাঁ, জি ভিড় খুব আপনার জি পছন্দ জি না। এটা আমি যতদূর জানি আরকি। তো না কিন্তু ভিড় পছন্দ আর কি। কিন্তু নিজের কাছের লোকের ভিড় জি হয়তোবা। জি কিন্তু ধরেন সিনেমা হলের ভিড় হ্যাঁ। পছন্দ। তো হতেই হবে। রাইট। এই সাকিব ভাই, আপনারও কি এরকম ছিল কিনা যে এটা হতে চেয়েছিলেন কিন্তু এটা হতে পারেন না, এরকম কিছু? অফকোর্স ছোটবেলায় সবারই থাকে। আমার যেমন স্পোর্টস পারসন হওয়ার খুব ইচ্ছে ছিল। আচ্ছা। ক্রিকেটের প্রতি আমার একটা খুব মানে দুর্বলতা এখনো আছে। বাট ক্রিকেটার হতে চেয়েছিলাম আমি। অনেক দূর পর্যন্ত খেলা নিয়ে আগানো হয়েছিল। বাট ওই যে লেভেলের ডিটারমিনেশন থাকা, স্কিল ছিল কিনা সেটা হয়তো পরে। স্কিল তো আসলে কিছু থাকে কিছু থাকে না। বাট অনেক মানে মানুষের ডিটারমিনেশন এবং হার্ড ওয়ার্ক আসলে স্কিলকেও ওভারকাম করে ফেলা যায়, স্কিল যদি কমও থাকে। বাট আমার দিন শেষে মনে হয় যে ওই দুইটা জিনিস আসলে খুব অভাব ছিল, ডিটারমিনেশন এবং হার্ড ওয়ার্কিং। তার জন্য বাট না খেললেও একটা সময় সবসময় আয়নার সামনে শ্যাডো করা, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় স্টেডিয়ামে খেলছি, এটার একটা কল্পনা করা। তো দেশকে রিপ্রেজেন্ট করার মানে ইনডাইরেক্টলি যদি বলি, দেশকে রিপ্রেজেন্ট করার মধ্যে একটা আগ্রহ ছোটবেলায় ক্লাস 6, 7, 8, 9 ওই সময় যখন পড়ি সবসময় এই জিনিসটা ছিল। তো হইচই তো আসলে জয়েন করার পিছনে এই একটা বড় একটা উদ্দেশ্য যে আমাদের যে গল্পটাই করছি সেটা বিশ্বের কাছে যদি আমার পক্ষে যতটুকু সম্ভব, এতটুকু পার্সেন্টেজ যদি সম্ভব, যে আমার দেশের গল্পটা বিশ্বের কাছে যাবে, ওই রিপ্রেজেন্টেশন থেকে সেখানে আমি না গেলাম এখানে আর, বাট অ্যাটলিস্ট আমরা যে কন্টেন্টের সাথে আছি সেটা যেন মানুষের কাছে ভালো লাগে। এটা ওইভাবে করেই হইচই আসলে এই কারণেই এইভাবেই হয়েছে যে নিজের দেশের কন্টেন্ট মানে বাংলা কন্টেন্টকে নেওয়া যাওয়া। আমার জয়েন করার পিছনে বা এখনো যে আছি এই মেইন এই উদ্দেশ্যটাই, যে আমার দেশের কন্টেন্টকে আমি কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারি। হ্যাঁ, ওটা একটা কিন্তু ব্লেন্ড তৈরি হয়েছে না? আমরা কিন্তু এক ধরনের মানসিকভাবে একটা মানে ২ পাশ, এপার ওপার এরকম একটা ছিল। কিন্তু এই কনটেন্ট কিন্তু আমাদেরকে পুরো একদম মানে মিক্সড করে ফেলেছে। এটা আমার নিজের কাছেও খুবই ভালো লাগে এটা। আ আমরা প্রায় শেষের দিকে, কিন্তু আরো কিছু মজার কাহিনী আমি শুনতে চাই। আমি অনেক প্রশ্ন করি নাই, করার সুযোগ হয় নাই আমার আসলে। আপনি ইয়ের কথা, চঞ্চল চৌধুরীর কথা বলছিলেন। মানে আমরা ক্যারেক্টারটার কথা বলছিলাম, মন্ত্রী ক্যারেক্টার। তো চঞ্চল চৌধুরীর প্রতি এক ধরনের মানুষের খুব ভালো একটা টান আছে তার প্রতি আরকি, তার জি, অভিনয়ের জি। প্রতি। তো আপনি তার অভিনয়কে কিভাবে দেখেন? কোন মজার ঘটনা মানে কিভাবে তাকে না, এরকম কিছু এই মুহূর্তে মাথায় আসছে মাথায় না, আসছে বাট না। আমি তার ভীষণ ভক্ত এবং হুম। উনি বাংলাদেশের অত্যন্ত গুণী কিংবদন্তি একজন অভিনয় শিল্পী এবং মানে আমি নিজেই তার কাজের বিরাট ফ্যান আর কি। এবং মানে কি বলবো আর কি, ওনার সাথে কাজ করার যে আমার সুযোগ হচ্ছে, এটা আমি খুবই আনন্দিত এবং আমার ভালো লাগে এই জিনিসটা। আপনি নিজে কি অভিনয় করবেন? না, আমি কিন্তু অভিনয়ের আপনার সাথে কিন্তু এই দীপু নম্বর 2 এর অডিশনে যাওয়ার কথা ছিল। না, তাই না? সেসব ছোটবেলার জিনিস। এই ঘটনাটা শুনি, একটু বলি। সেরকম কিছু না। সেটা ছোটবেলায় এগুলো ছিল আর কি, যে মানে আমি স্কুলে নাটক করতাম ফাংশনে ইয়েতে। তো তখন আমাদের স্কুল থেকে ওই অডিশনের জন্য বোধহয় কয়েকজনকে ইয়ে করছিল, আমাদের বাংলা টিচার। উনি আমাকে বলেছিল যে ওই অডিশনে যাওয়ার জন্য, বাট আমি আর যাওয়া হয়নি আর কি, এই আর কি। তা আমরা আলোচনার প্রায় শেষের দিকে। আপনারা যদি আর কিছু বলতে চান দর্শকদের জন্য, আপনাদের ফ্যান ফলোয়ারদের জন্য। আমি তানিমুর। বলতে চাই যে দর্শক বনলতা এক্সপ্রেস যারা দেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, এবং যারা এখনো দেখতে পারেননি, এখন হইচইতে আছে এই সিনেমাটি, আপনারা হইচইতে দেখতে পারেন এবং আশা করি আপনাদের ছবিটি ভালো লাগবে। সাকিব খান। যাক, ও তো বনলতার কথা বললাম। আমি যেটা দর্শকদের যেটা বলতে চাই যে
ভালো কাজগুলোর সাথে থাকেন, বাংলা কন্টেন্টে বাংলা যে কাজগুলো, বাংলাদেশি বাংলা ভাষায় যে কাজগুলো হচ্ছে এদের সাথে থাকেন, এবং ঠিকভাবে ঠিকভাবে টাকা দিয়ে যেন কন্টেন্টগুলো দেখেন। পাইরেসি করলে আসলে যে ক্ষতিটা যেটা হয়, যে পরবর্তীতে আর ভালো কাজগুলো করতে আসলে সমস্যা হয়। তো সেটা যেই প্ল্যাটফর্মই হোক, শুধু হইচইয়ের কথা বলছি না, যারা যারা আসলে সাবস্ক্রিপশন বেস প্ল্যাটফর্মগুলো আছে তাদের সবগুলো কন্টেন্ট আমরা দেখুন। ভালো না লাগলে অবশ্যই আমাদের ক্রিটিসাইজ করবেন, সেটা নিয়ে সেটা আমরা মাথা পেতে নেব, কারণ দিন শেষে অডিয়েন্সই হলো সবচেয়ে বড় আমাদের জন্য, যে তারা যা বলবে সেই ভার্ডিক্টটাই আমাদের নিতে হয়। কিন্তু ঠিক মতোভাবে কন্টেন্টগুলো দেখুন, বাংলা কন্টেন্টের সাথে থাকুন। সাকিব আর খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও তানিম নূর ধন্যবাদ, Thank এবং you. আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের স্টুডিওতে এসেছেন। আশা করি পরবর্তীতে আবার আপনাদেরকে আমরা জি, পাবো। অবশ্যই অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ।